আমাকে সত্যি ভালোবাসেন আপনি? মুখে ভাতের শেষ টা লোকমা গিলতে গিলতে মেহনুর এহসানের দিকে তাকিয়ে প্রশ্নটা করে। ওর গলা কাঁপছে, চোখের কোণে জমে থাকা জল নড়েছে উঠছে। এহসান দীর্ঘশ্বাস ফেলে কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থাকে। তারপর মাথা সামান্য ঝুঁকিয়ে বলে, বলেছি তো একবার, আর বলবো হাজারো বার, তোকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। মেহনুর এহসানের চোখের দিকে তাকায়। ওর কথাগুলো সত্যি কিনা তা বোঝার চেষ্টা করে। বুকের গভীর থেকে একটা সাহস জড়ো করে বলে, তাহলে একটি বার আমায় নিয়ে যান হাসপাতালে। কিন্তু এহসান ওর কথায় পাত্তা দেয় না, বরং এক গ্লাস পানি হাতে তুলে নেয়, মেহনুরের ঠোঁটে ঠেকিয়ে দেয়। তারপর নিজের হাতে ওর মুখ মুছে দিয়ে ঠান্ডা গলায় বলে, আমি গোসল করে আসছি, এর মধ্যে তৈরি হয়ে নে। মেহনুরের চোখে এক মুহূর্তের জন্য আশার আলো জ্বলে ওঠে। এহসান কি তবে সত্যিই ওকে নিয়ে যাবে? সত্যিই পরিবারের কাছে ফিরতে দেবে? কিন্তু তখনই এহসান দাঁত চেপে ওর দিকে তাকিয়ে কঠিন গলায় বলে, ভাবিস না ভালোবেসে নিয়ে যাচ্ছি, তোকে জন্মের দেখানো দেখাতে নিয়ে যাচ্ছি, বেয়াদব বান্দি। এহসানের তীক্ষ্ণ ধমকটা এবার আর আগের মতো ওর গায়ে লাগে না, বরং একটা স্বস্তি আসে বুকের গভীর থেকে। কারণ এবার অন্তত আপনজনদের দেখা তো মিলবে। এহসান কক্ষ থেকে বেরিয়ে আসে, হাতে খাবারের ট্রে। উদ্দেশ্য নিচে রেখে আসা। খানিকটা হলেও মনে প্রশান্তি এসেছে, অন্তত মেহনুর এবার কিছুটা শান্ত হলো। সারাদিন ধরে এই নারী ওকে পাগল করে ছেড়েছে। ভেতরটা শুধু খাবলিয়েছে, আর ওর মাথার মধ্যে ঘুরপাক খেয়েছে একটাই চিন্তা, এই বেয়াদব নারী নিশ্চয়ই কান্না করতে করতে নিজের অবস্থা কাহিল করে ফেলেছে। একটুতেই তো কাঁদতে কাঁদতে পৃথিবী ভাসিয়ে দেয়। সভায় যাওয়া জরুরি ছিল, তাই না গিয়েও উপায় ছিল না। না হলে সেই সময়ই নিয়ে যেত হাসপাতালে। তবুও ভেবেছিল, ফিরে এসে দেখবে, যদি মেহনুর বেশি ব্যাকুল হয়ে ওঠে, তখন নিয়ে যাবে। কিন্তু ফিরে এসে যা দেখল, মেহনুর একদম বিধ্বস্ত, যেন শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে গেছে। পানিশূন্য, নিস্তেজ, একদমই প্রাণহীন লাগছে ওকে। এহসানের বুকটা ধক করে উঠেছে। মাথার ভেতর তখন একটাই ভাবনা, আর এক মুহূর্তও দেরি করা যাবে না। এই বেয়াদ্দব নারীকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। নয়তো কাঁদবে এই বেয়াদ্দব বান্দি আর কষ্ট হবে নিজের বুকে। হাসপাতালে যাওয়ার পথে জবা জবা এহসান মেহনুরকে নিয়ে দ্রুত হাসপাতালে রওনা দেয়। শহর থেকে গ্রাম বেশি দূরে নয়, কিন্তু মেহনুরের মনে হচ্ছে যেন এই পথটুকুই অনন্তকাল। সে চুপচাপ বসে আছে, চোখের জল টুপটুপ করে পড়ছে। নিকাবের নিচে চাপা কান্নার শব্দ এহসানের কানে আসতেই ও দীর্ঘশ্বাস ফেলে। গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে মৃদু স্বরে বলে, আচ্ছা, তোর চোখের আড়ালে কি কোনো সাগর লুকিয়ে রেখেছিস? মেহনুর হতভম্ব হয়ে ওর দিকে তাকায়। তবে কিছু বলে না, ঘৃণা লাগছে ঘৃণা। এহসান মৃদু হাসে, এক ঝলক ওর দিকে তাকিয়ে আবার রাস্তার দিকে মনোযোগ দিয়ে বলে, মানে, যখনই দেখি তখনই তো চোখ ভাসিয়ে দিস। এত পানি আসে কোথা থেকে? এক হাতে স্টিয়ারিং সামলে অন্য হাত দিয়ে নিজের রুমালটা বের করে ওর দিকে বাড়িয়ে দেয়। এই নে, বেয়াদব বান্দি, চোখ মুছ এবার। মেহনুর চুপচাপ রুমালটা নেয়, চোখের উপর থাকা হালকা কালো পর্দাটা সরিয়ে চোখ মুছতে শুরু করে। এহসান ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বুকের ধুকপুকানি টের পায়। নিকাবের নিচে লুকিয়ে থাকা সেই মায়াবী চোখজোড়া এখন সম্পূর্ণ উন্মুক্ত, যেন এক টুকরো রাতের আকাশ। গাড়ি চালানো ভুলে যেতে ইচ্ছে করছে এহসানের, শুধু একদৃষ্টিতে তাকিয়ে থাকতে মনে চাচ্ছে। মেহনুর যখন চোখ মুছে আবার পর্দাটা লাগানোর জন্য হাত বাড়ায়, তখনই এহসান গম্ভীর স্বরে বলে, এখন লাগাবি না, আমি তৃষ্ণা মেটাচ্ছি, দেখতে পাচ্ছিস না? মেহনুর দাঁত চেপে রাগী চোখে তাকায়, কিন্তু কিছু বলে না, শুধু চুপচাপ বসে থাকে। এহসান আবার বলে, হাসপাতালে পৌঁছালেই লাগাস, এখন রেখে দে হাতে। গাড়ি দ্রুত টাউনের দিকে এগিয়ে চলে। বেশি দেরি হয় না, মিনিট 15-র মধ্যেই হাসপাতালের সামনে এসে পৌঁছায় ওরা। হাসপাতালের সামনে এসে এহসান গাড়ি থেকে নেমে আসে। নিজের গায়ের চাদরখানা অর্ধেকটা টেনে নেয়, যাতে তার মুখটা বেশি দেখা না যায়। মিডিয়ার সামনে ধরা পড়া মানেই বিশৃঙ্খলা, আর এই মুহূর্তে কোনো বিশৃঙ্খলা সে চায় না। তার থেকেও বড় কথা, মেহনুরকে কেউ দেখে ফেলুক, সেটা সে একদমই বরদাস্ত করবে না। মেহনুর নিজের চোখের উপরের পর্দাটা ঠিকঠাক করে নেয়, তখনই এহসান ওর পাশে এসে দরজা খুলে দেয়। গাড়ি থেকে নামতেই ঠান্ডা বাতাস মেহনুরের মুখ ছুঁয়ে যায়, কিন্তু তার মনে ঝড় বয়ে যাচ্ছে। পায়ের নিচের মাটিটা যেন কাঁপছে, তার বাড়ির মানুষজন কেমন আছে?
দাদিজানের কি অবস্থা? আব্বা, বড় ভাইজান। ভাবতে ভাবতে সে এক পা ফেলে, তখনই এহসান ওর এক হাত শক্ত করে ধরে ফেলে। মেহনুর বিস্ময় তাকায়, কিন্তু এহসান কোনো কথা না বলে ওর হাত ধরে এগিয়ে যেতে থাকে। হাসপাতালের দরজার সামনে কিছু লোক একটু দূরত্ব রেখে হাঁটছে, তাদের চোখ এহসানের দিকে নিবন্ধ। একজন শান্ত গলায় বলে, সাহেব, আপনি যেমন বলেছেন, আমরা তেমনটাই করেছি। এহসান ওদের এক পলক দেখে নিয়ে বলে, সেদিকে যদি একটা লোকও দেখি, তাহলে বুঝে নিস আমি কি করতে পারি। একজন সঙ্গে সঙ্গে বলে, না সাহেব, কেউ আসবে না। দুই পাশে 4 জন পাহারায় আছে, আর হাসপাতালের অনুমতি তো আছে, আর এটার 40 অনুপাতে তো আপনিই মালিক। এহসান আর কিছু না বলে মেহনুরকে নিয়ে ভেতরে প্রবেশ করে। মেহনুরের মন এসবের ধারে কাছেও নেই। তার মন পড়ে আছে তার পরিবারের দিকে। তারা কেমন আছে? দাদিজান কিভাবে আছেন? বড় ভাইজান এখন কি করছেন? সে কি জানে এসবের ব্যাপারে? এসব চিন্তা ওকে কুরে কুরে খাচ্ছে। মন চাচ্ছে এহসান যেমন মানুষের কলিজা ছিঁড়ে আনে তেমনি এহসানের কলিজাও ছিঁড়ে নিতে। কিন্তু সে কিছু করতে পারবে না। কারণ এই এহসান তালুকদারের আওতায় তার পরিবার। বেশি কিছু করলে না জানি কি করো বসে এই পাষাণটা। এহসান ওকে নিয়ে হাসপাতালের এক করিডোরে নিয়ে আসে, যেখানে ওর বাবা চাচারা আছেন। মেহনুর অবাক হয়ে যায়। এই করিডোরের চারদিকে একটাও সাধারণ মানুষও নেই। অথচ হাসপাতাল তো সবসময় ভিড়ে ঠাসা থাকার কথা। কিন্তু এখানে একেবারে নিস্তব্ধতা, যেন কেউ ইচ্ছে করেই পুরো করিডোর ফাঁকা করে রেখেছে। এই নীরবতা তার কেমন অস্বস্তিকর লাগতে থাকে। তখনই ডান পাশের একটা কক্ষ থেকে এক পরিচিত মুখ বেরিয়ে আসে। সে আর কেউ না, ওর ছোট ভাইজান মেহরুব। মাথায় ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, মুখেও ক্লান্তির ছাপ। মনে হচ্ছে, প্রচণ্ড কষ্ট নিয়ে সে নিজেই নিজেকে ভর দিয়ে হাঁটছে। কান্না জড়িত কণ্ঠে ডাক দেয় মেহনুর, ছোট ভাইজান। ওর ডাক শুনে মেহরুব থমকে দাঁড়ায়। ধীরে ধীরে সামনে তাকায়। আর যখন দেখে তার ছোট্ট পরীটাকে এহসান নিয়ে এসেছে, তখন তার মুখটা আনন্দে ভরে যায়। কিন্তু তার পরক্ষণেই চোখ স্থির হয়ে যায় এক জায়গায়। মেহনুরের নিষ্পাপ হাতখানি এহসান শক্ত করে ধরে আছে। বুকের ভেতর তীব্র জ্বালা অনুভব করে মেহরুব। ওর প্রিয় পরীটাকে এক পাপিষ্ঠ পুরুষের হাতের মুঠোয় দেখে সে আর নিজেকে সামলাতে পারে না। খুব কষ্ট হয় এটা দেখে যে তার পরীটা আজ এক পাপিষ্ঠ পুরুষের আগলে। মেহনুর এহসানের পানে তাকিয়ে দ্রুত বলে ওঠে, আমার হাতটা ছেড়ে দিন, দয়া করে। একবার শুধু ভাইজানের কাছে যাই। এহসান তাকিয়ে থাকে কিছুক্ষণ মেহনুরের চোখ পানে। তারপর ধীরে ধীরে মেহনুরের হাত ছেড়ে দেয়। হাত ছাড়া পেতেই মেহনুর ছুটে গিয়ে মেহরুবকে জড়িয়ে ধরে। মেহরুবও ওকে বুকের মাঝে চেপে ধরে। যেন তার সমস্ত কষ্ট নিমেষে উধাও হয়ে যায়। নিজের বোনকে বুকে পেয়ে রত্ন পাওয়ার মতো আগলে নেয় আপন বুকে নিজে বোনকে। মেহনুর কান্না করতে করতে বলে, ভাইজান, তুমি ঠিক আছো তো? আব্বার কি হয়েছে? মেহনুর আর কিছু বলতে পারে না, কান্নায় গলা আটকে আসে। মেহরুব ওর কপালে চুমু খেয়ে বলে, হ্যাঁ, হ্যাঁ, আমি ঠিক আছি, আপ্পি। আর আব্বাও ঠিক আছে, তুই কাঁদিস না, প্লিজ। কলিজা, তুই ঠিক আছিস তো? মেহনুর চোখের জল মুছে বলে, হ্যাঁ, ঠিক আছি। ওরা অযত্নে রাখেনি আমায়। মেহনুর আর কিছু বলে না। নিজ ভাইজানের বুকে মাথা রেখে হু হু করে কাঁদতে থাকে আর বলতে থাকে, ভাইজান, ওই পশুটাকে আমি কতবার বলেছি তোমাদের বাঁচাতে, কিন্তু সে কিছু করেনি। সে খুব নিকৃষ্ট ভাইজান, খুব নিকৃষ্ট। মেহরুব মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোর সাথে কিছু করেছে বল, তোকে মেরেছে বল, তোর সাথে কোনো অমানুষিক কাজ করেছে বল, আমায় বল, আমি ওকে কেটে ফেলবো, তুই শুধু বল, কিছু করেছে তোর সাথে, বল, ভাইজানকে বল। মেহনুর মেহরুবের বুক থেকে মাথা তুলে মেহরুবের চোখের জল মুছে দিতে দিতে কান্না আটকে গলায় বলে, না, না ভাইজান, কিছু করেনি, আমার সাথে কিছু করেনি। তুমি কোনো চিন্তা করো না। ঠিক তখনই কেবিনের দরজা খুলে একজন ডাক্তার বেরিয়ে আসেন। মেহনুর এক পলক তাকিয়ে দেখে সেদিকে। তারপর হতভম্ব হয়ে বলে ওঠে, বড় ভাইজান, মেহরাজ। ওর বড় ভাই মেহরাজ ওদের দিকে তাকায়, চোখ বড় বড় হয়ে যায়। কিছু মুহূর্ত একে অপরের দিকে থমকে তাকিয়ে থাকে। তারপর বিস্ময় কাটলে মুহূর্তের মধ্যেই সে ছুটে আসে, মেহনুরকে জড়িয়ে ধরে। আজ মেহরাজ নিজেকে আটকে রাখতে পারল না। পুরুষরা সহজে কাঁদে না, কিন্তু আজ মেহরাজ আর নিজেকে সামলাতে পারে না। নিজের কলিজার টুকরো বোনকে বুকের মাঝে টেনে নিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। মেহনুরের কপালে অসংখ্যবার চুমু খেতে খেতে ফিসফিস করে বলে, কেমন আছিস, প্রাণ আমার? মেহনুর ওর বুকের মধ্যে মুখ গুজে ফিসফিস করে বলে,
ভালো নেই ভাইজান, একটুও ভালো নেই আমি। আমি যে কলঙ্কে কলঙ্কিত হয়ে গেছি। আমি তোমাদের আগলে আর নেই। আমি সেই পাপিষ্ঠ পুরুষের হাতে বন্দী হয়ে গেছি। মেহনুরের এমন আহাজারি শুনে মেহরাজ দিশেহারা হয়ে যায়। সে ধরা গলায় বলে, সব ঠিক হয়ে যাবে, সব। আমি এসে গেছি। আমি সব ঠিক করে দেব। এই বলে মেহনুরকে নিজের বুক থেকে একটু সরিয়ে করিডোরে নিশ্চিন্তে বসে থাকা এহসানের দিকে চোখ ঘুরিয়ে ফেলে। দাঁতে দাঁত চেপে বলে, তোকে ওর হাত থেকে আমি ছিনিয়ে আনব। ছিনিয়ে আনব, ছিনিয়ে। মেহনুর আতকে উঠে ওর মুখ চেপে ধরে। বলে, এমন কথা বলো না ভাইজান। যদি উনি শুনে ফেলেন, উনি তোমায় মেরে ফেলবেন। তুমি জানো না, তোমাদের ধারণার বাইরে এই এহসান তালুকদার কতটা ভয়ঙ্কর। উনার অন্তরে নেই দয়া মায়া। আছে শুধু পাপ আর নিষ্ঠুরতা। মেহরাজের গা জ্বলে যায়। ওর থেকে তোকে আমি ছিনিয়ে আনব। আমি। মেহনুর হাতে মেহরাজের বাহু ধরে অসহায় কণ্ঠে বলে উঠল, ভাইজান, আব্বা কই? আমি আব্বারে দেখব। কথাটা বলেই সে মেহরাজের হাত ছেড়ে ক্যাবিনের দিকে পা বাড়ায়। কিন্তু মেহরাজ মুহূর্তেই ওর পথ রোধ করে, হাতে ওর কাঁধ চেপে ধরে নরম স্বরে বলল, এখন দেখবি না, মেহনুর। এখনো জ্ঞান ফেরেনি, আমি এইমাত্র চেক করে এসেছি। কিন্তু মেহনুর মানতে চায় না, জেদ চেপে বলে, না, আমি একটাবার দেখব, ভাইজান, শুধু একটাবার। এইবার মেহরুব সামনে এসে ওর মাথায় হাত রেখে শান্ত স্বরে বলল, এত জেদ করিস না, মেহনুর। আব্বা, কে তুই অবশ্যই দেখবি, কিন্তু এখন ওনার অবস্থা এমন যে দেখা সম্ভব নয়। মেহনুর ধীর হাতে নিকাব খুলে নেয়। সে ভালো করেই জানে, এহসান হারাম পুরুষদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে, তাই এখানে নিশ্চিন্তে নিকাব খোলা যায়। চোখের জল হাতের কবজি দিয়ে মুছে ফেলে সে, তারপর ফিসফিসিয়ে বলে, কে বলেছে দেখতে পারবো না? আমি দেখবই। মেহরুব তখন মলিন গলায় মেহরাজের দিকে ইশারা করে বলল, ওই তো আমাদের ডাক্তার সাহেব। দেখ, ডাক্তার সাহেব সামান্য চট লেগেছে বলে আমাকেও অজ্ঞান করে চিকিৎসা দিয়ে দিয়েছেন। মেহরাজ এক ধাপ এগিয়ে এসে মেহরুবের থুতনি ধরে মেহনুরের দিকে দেখিয়ে বলল, এটা সামান্য চট বলছিস? আরে, ও তো একটা আস্ত অমানুষ। কত কষ্ট করে আমি ওকে বুঝিয়ে ব্যান্ডেজ করিয়েছি, তুই যদি জানতি, মেহনুর। মেহনুর এবার ধীর পায়ে এগিয়ে এসে মেহরাজ আর মেহরুবের হাত নিজের হাতে নেয়, ছলছল চোখে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, দাদাজান কি করছে? চাচারা কোথায়? বাড়ির সবাই কেমন আছে? মেহরাজ আর মেহরুব এক পলক পরস্পরের দিকে তাকায়, তারপর মেহনুরের দিকে ফিরে ওকে আশ্বস্ত করে, দাদাজান বাড়িতেই আছেন। চাচারা সবাই হাসপাতালে, নিজ নিজ ক্যাবিনে। আর তুই চিন্তা করিস না, সবাই ভালো আছে। মেহরাজ এবার খুব যত্নে মেহনুরের গালে হাত রাখল। গলায় এক অসহ্য কষ্ট জমে আছে যেন। কতদিন পর তোর নিষ্পাপ মুখ দেখলাম রে, আপ্পি। জানিস, প্রাণটা বেরিয়ে যাচ্ছিল তোকে দেখার জন্য। মেহনুর ধীরে মেহরাজের হাত সরিয়ে নিজের হাতে নিল, তারপর চোখ বুজে ওর হাতে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। অজান্তেই গড়িয়ে পড়ল চোখের জল। জানো, যখন তোমাদের কথা মনে পড়ত, আমার দুই কলিজার টুকরো ভাইয়ের কথা মনে পড়ত, কলিজাটা ছিঁড়ে যেত। কিন্তু কিছুই করতে পারতাম না, কিছুই না। মেহরুব এবার মেহনুরের মাথায় হাত রেখে দৃঢ় স্বরে বলল, এখন থেকে আর কষ্ট পেতে হবে না, কারণ এখান থেকে তুই সোজা আমাদের সাথে যাবি। ঠিক তখনই এহসান বেঞ্চ থেকে উঠে পকেটে ফোন রেখে ওদের দিকে এগিয়ে এল। হাঁটতে হাঁটতে গম্ভীর স্বরে বলল, মেহনুর, এদিকে আয়। এহসানের ডাকে মেহনুরের বুক ধক করে উঠল। সে জানে না এবার এই মানুষটা কি বলবে, কি করবে। ভাইজানরাই বা কি বলবে? পিছনে ফিরে কিছু বলতে যাবে, তখনই মেহরুব বলে উঠল, মেহনুর, চল, আব্বাকে দেখবি। মেহনুর দ্বিধায় পড়ে গেল। কার কথা শুনবে সে? একবার তাকায় সামনে দাঁড়িয়ে থাকা এহসানের দিকে, আরেকবার ঘাড় ঘুরিয়ে নিজের ভাইদের দিকে। তার তো আব্বাকে দেখা উচিত, কিন্তু যদি সে এখন এহসানের কথা না শুনে, তাহলে কি হবে? এই আজাজিল এবার কি করবে, একমাত্র আল্লাহই জানেন। কিন্তু আল্লাহ ঠিকই ওকে সাহায্য করলেন। মেহরাজ মেহরুবের কাঁধে হাত রেখে বলল মেহরুবকে চুপ করিয়ে, মেহনুরকে ইশারা করে বলে, তুই শুনে আয়। মেহনুর নিঃশব্দে মাথা ঝাঁকিয়ে এহসানের দিকে এগিয়ে গেল। ও যেতেই এহসান ওর হাত ধরে একটু দূরে নিয়ে এল, তারপর সামনে দাঁড়িয়ে গভীর চোখে তাকিয়ে বলল, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। এই 1 ঘন্টায় যা দেখার জন্মের মতো দেখে নে, নিজের বাপ ভাইদের। মেহনুর হতবাক হয়ে এহসানের দিকে তাকিয়ে রইল। কিছু বলতে গিয়ে কিছু বলল না। এহসান তার এমন তাকানো দেখে কিছু বলে না।
বরং নিজের পাঞ্জাবির পকেট থেকে আরেকখানা রুমাল বের করে মেহনুরের থুতনি আলতো করে ধরে, তারপর তার স্মুথ চামড়ার উপর দিয়ে রুমাল বুলিয়ে দেয়। বলে, এবার চোখের জল মুছে দিলাম আর যেন মুছতে না হয়। মেহনুর নিঃশ্বাস আটকে যায়। এহসানের চোখে গভীর কিছু খুঁজে পায়, কিন্তু সেটা কি, সে বুঝতে পারে না। মেহনুর শুধু ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের দিকে। যেন চোখের সামনে ভেসে উঠছে এক ভয়াবহ দৃশ্য, নিজের আব্বার নিথর দেহ। বুকের ভেতর যেন একটা আগুন জ্বলছে, হাতটা উসখুস করছে এহসানের গালে কয়েকটা চপেটাঘাত বসিয়ে দিতে। চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। এহসান গভীর দৃষ্টিতে কিছুক্ষণ মেহনুরের দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে তার মুখটা কাছে নিয়ে আসে। মেহনুর সঙ্গে সঙ্গে মুখ কুঁচকে নেয়, চোখে মুখে স্পষ্ট ঘৃণার ছাপ ফুটে ওঠে। এহসান হঠাৎ করেই তার নরম গালের ওপর নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। মেহনুরের পুরো শরীর রাগে জ্বলে ওঠে। বুকের ভেতর যেন আগ্নেয়গিরি ধুমায়িত হচ্ছে। তবে সে নিজেকে সামলে নেয়, দাঁতে দাঁত চেপে, দুই হাত মুষ্টিবদ্ধ করে। এহসান সরে যেতে যেতে হুমকির সুরে বলে, প্লাস, কোনো চালাকি করতে যাস না। আশেপাশে সব আমার লোক। আমি 1 ঘন্টার মধ্যে আসছি। তারপর ধীর পায়ে করিডোর দিয়ে চলে যায়। এহসানের চলে যাওয়ার পর কিছুক্ষণ নিথর দাঁড়িয়ে থাকে মেহনুর, তারপর ধীর পায়ে ভাইদের দিকে এগিয়ে আসে। মেহনুর আসতেই মেহরুব মুখে তীব্র ক্ষোভ নিয়ে বলে, প্লাস প্লাস প্লাস, কি বলেছে ওই কুত্তার বাচ্চা? মেহনুর দীর্ঘশ্বাস ফেলে, চোখে মুখে বিষণ্ণতা এনে শান্ত কণ্ঠে বলে, 1 ঘন্টার জন্য তোমাদের কাছে রেখে গেছে। মেহরাজের কপালের রগ ফুলে ওঠে। ঠান্ডা অথচ দৃঢ় গলায় বলে, 1 ঘন্টা নয়, মনে করো সারা জীবনের জন্য রেখে গেছে। মেহনুর অবাক হয়ে বড় ভাইয়ের দিকে তাকায়। গলা ধরে আসে তার, অসহায় স্বরে বলে, ভাইজান, একটা কথা বলি তোমাদের? মেহরুব বোনের মাথায় হাত বুলিয়ে আদর করে। একটা কেন, 1000টা বল। মেহনুর মেহরুবের হাত শক্ত করে ধরে, নিজের হাতের মুঠোয় পুরে ফিসফিস করে বলে, ভাইজান, আমি আর ওই বাড়িতে যেতে চাই না। আমি তোমাদের সাথে যেতে চাই। পারবে আমায় নিয়ে যেতে? নিজের ছোট্ট বোনের এমন আকুতি শুনে দুই ভাইয়ের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। মেহরাজ ও মেহরুব ওকে নিজেদের 2 হাতে আগলে ধরে বলে, হ্যাঁ, হ্যাঁ, তুই আমাদের সাথেই যাবি। আর যেতে হবে না ওই পশুর কাছে। ইনশাআল্লাহ তোকে আমরা নিয়ে যাব। মেহনুর ডুকরে কেঁদে ওঠে, ভাইজান, ওর আশেপাশে অনেক লোক। কিভাবে যাব আমি? মেহরুব দৃঢ় গলায় বলে, ওদের সামনেই যাবি। ও আসলে পরিষ্কার বলে দিবি যে তুই ওর সাথে যাবি না। বাকি আমরা সামলে নেব। ভাইদের কথায় কিছুটা আশ্বাস পায় মেহনুর। এরপর অস্ফুট স্বরে বলে, আমি আব্বাকে দেখতে চাই। এইবার আর মেহরাজ বাধা দেয় না। ওকে নিয়ে ক্যাবিনে প্রবেশ করে। ক্যাবিনে প্রবেশ করতেই মেহনুর স্পষ্ট দেখতে পায়, ওর আব্বার নিথর দেহ হাসপাতালের বিছানায় পড়ে আছে। নিস্তেজ, জ্ঞানশূন্য, প্রাণহীন। বুকের ভেতর একরাশ কষ্ট দলা পাকিয়ে ওঠে। ওর আব্বার হাতে স্যালাইনের ক্যানোলা লাগানো, মুখে অক্সিজেন মাস্ক। নিঃশ্বাস চলছে, কিন্তু প্রাণ যেন নেই। মেহনুর চোখের পলক না ফেলেই আব্বার দিকে তাকিয়ে থাকে, তারপর কোনো দিকে না তাকিয়ে দৌড়ে গিয়ে বিছানার পাশে বসে পড়ে। আব্বার হাত শক্ত করে ধরে ফেলে। গলা শুকিয়ে আসে, কিন্তু কান্নায় বাঁধ ভাঙে না। হঠাৎ ওর কণ্ঠ ফেটে পড়ে, বলে, আব্বা, উঠুন, প্লিজ, একবার শুধু। আম্মাজান এসেছেন। আপনার আম্মাজান। একবার শুধু বলুন, আম্মা, আমায় একটা সূরা তেলাওয়াত করে শোনাও। শুধু একবার বলুন, আব্বা। আপনার আম্মাকে দেখুন, দেখুন তো। আপনার আম্মাজান এসেছি, দয়া করে কথা বলুন, আব্বা। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। হাত কাঁপছে। আমার আব্বা, একটা কথা বলুন। খুব রাগ হলে রাগ করুন। শাস্তি দিন, কিন্তু কথা বলুন। আমি এই নীরবতা সহ্য করতে পারছি না। কিন্তু হাসপাতালের সাদা বিছানায় শুয়ে থাকা মানুষটা একদম নিস্তেজ। কোনো সাড়া নেই। মেহনুর তখন কেঁদে ওঠে, বুক চাপড়ে বিলাপ করতে থাকে। মেহরাজ আর মেহরুব অনেক কষ্টে ওকে ধরে টেনে বাইরে নিয়ে আসে। কারণ ওর মধ্যে কোনো হুঁশ নেই, সে এভাবে ভেঙে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। মেহরাজ শক্ত করে ওকে জড়িয়ে ধরে, কপালে চুমু খেয়ে শান্ত গলায় বলে, শান্ত হ, মেহনুর। আব্বা জ্ঞান হারিয়েছেন, কথা বলতে পারবেন না। আল্লাহ চাইলেই শুধু উনি কথা বলতে পারবেন। কিন্তু মেহনুর শান্ত হতে পারে না। ও মেহরাজকে শক্ত করে আঁকড়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। সব হয়েছে ওই অমানুষ এহসানের জন্য। কতটা নিকৃষ্ট, কতটা জানোয়ার সে। আমার নিজের উপর ঘৃণা লাগছে। ঘৃণা লাগছে যে আমি ওই মানুষের অধীনে।
ওর কণ্ঠ রাগ আর যন্ত্রণায় থরথর করছে। ভাইজান, আমায় মেরে ফেলো। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি কলঙ্কিত হয়ে বাঁচতে চাই না। এই সুন্দর দুনিয়ায় আমি থাকতে চাই না। নিজের বোনের এমন অসহায় আহাজারি শুনে মেহরাজ আর মেহরুব নিজেদের কান্না ঠোঁট চেপে আটকে রাখে। তাদের ছোট্ট পরী, যে কতটা ধৈর্যশীল, তা তারা জানে। অথচ আজ সেই ধৈর্য চরম পর্যায়ে পৌঁছে গেছে। তাই এত আহাজারি করছে, এত কষ্টে ভেঙে পড়ছে। মেহনুর আবার ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি চাচাদের দেখতে চাই। মেহরুব ওর মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে, তারপর বলে, আচ্ছা, চল। ওরা মেহনুরের দুই হাত শক্ত করে ধরে চাচাদের ক্যাবিনের দরজার সামনে নিয়ে যায়। কিন্তু ভেতরে ঢুকতে দেয় না। মেহনুর অনেক অনুরোধ করে, আকুতি জানায়, কিন্তু মেহরাজ কঠোর থাকে। কারণ ও জানে, মেহনুর ভেতরে গেলে কান্নায় ভেঙে পড়বে, আর ওদের চাচারাও তখন ভেঙে পড়বেন। তখন সামলানো আরও কঠিন হয়ে যাবে। হাসপাতালের বেঞ্চে নিথর হয়ে বসে আছে মেহনুর, আর তার দুই ভাই মেহরাজ ও মেহরুব মাথা রেখে বসে আছে ওর কাঁধে। দুজনেই টিপে টিপে চোখের জল ফেলছে, বুকের গভীরে জমে থাকা যন্ত্রণাকে চেপে ধরে আছে যেন একটা শব্দও বের না হয়। মেহনুর ওদের গালে হাত রাখে, স্নেহভরে চোখের জল মুছে দিয়ে নরম গলায় বলে, তোমরা কাঁদছ, আর আমায় বলছো না কাঁদতে? তোমরা কাঁদলে আমি কিভাবে নিজেকে ঠিক রাখবো, বলো তো? মেহনুরের কথায় মেহরাজ আর মেহরুব এক দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু কাঁধ থেকে মাথা সরায় না। যেন ওদের একমাত্র আশ্রয় এই মুহূর্তে ওদের বোনের উষ্ণতা। একটু নড়েচড়ে বসে মেহনুর মেহরাজের দিকে তাকিয়ে প্রশ্ন করে, ভাইজান, তুমি এখানে কিভাবে এলে? কবে এলে? মেহরাজ দম নিয়ে বলে, শ্বাসকষ্ট বেড়ে গেছিল, হাসপাতালে ভর্তি ছিলাম। তখন সিনিয়র ডাক্তাররা আমাকে কয়েকদিনের ছুটি দিল। সুস্থ হতেই দেশে ফেরার টিকিট কাটলাম। কিন্তু দেখ, কেমন আজব ব্যাপার, বাড়ি যেতে পারলাম না। উল্টে হাসপাতালে ছুটতে হলো। এসে দেখি আব্বা আর চাচারা। আর এখানে এসে অনেক কষ্টে অনুমতি নিলাম হাসপাতালে কর্তৃপক্ষ থেকে, তারপর আব্বার চিকিৎসা শুরু করলাম। মেহনুর চোখের জল মুছে ফেলে। ওর ঠোঁট কাঁপে, কণ্ঠ কেঁপে যায়। মনে আছে, ভাইজান, যেদিন তুমি বিদেশে গেলে, সেদিন আব্বা আর চাচারা বুক ফুলিয়ে বলেছিল, নিজেদের এক ছেলেকে ডাক্তার বানাচ্ছি, যাতে রক্তাক্ত হলে নিজের ছেলের কাছ থেকে সেবা পাই। মেহরাজের অন্তরটা আবেগে ভেসে যায়। বুকের ভেতর এক অজানা শূন্যতা, এক চাপা কষ্টের স্রোত বয়ে যায়। চোখের জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। মেহরুব ক্লান্ত, ভীষণ ক্লান্ত। এত কিছু সহ্য করার মতো শক্তি যেন আর অবশিষ্ট নেই। নিজের বোনের কাঁধে মাথা রেখে অজান্তেই চোখ বুজে আসে। মেহনুর এক পলক ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থাকে, তার নরম শ্বাসের ওঠানামা অনুভব করে। তারপর ধীরে ধীরে ডান হাতখানা মেহরুবের মাথায় বুলিয়ে দিতে দিতে মেহরাজের দিকে তাকিয়ে বলে, জানো ভাইজান, আমার ছোট ভাইজানকে ওই পশুটা কত নির্মমভাবে মেরেছিল। ও চেয়েছিল আমি রাজি হই, ওর কুৎসিত খেলায় নিজেকে সঁপে দেই। তাই আমার ছোট ভাইজানের জানের বদলে আমাকে নিজের করে নিতে চেয়েছিল। বোনের কণ্ঠে এমন অসহায়তা শুনে মেহরাজ মেহনুরের বা হাত শক্ত করে ধরে ফেলে। গলায় কঠিন প্রতিজ্ঞার সুর। এমন কিছু আর কখনো হবে না, ইনশাআল্লাহ। তোকে আমরা নিয়ে যাব আমাদের সাথে। আল্লাহ আমাদের উপর রহম করবেন। তারপরই করিডোরে পায়ের শব্দ। এহসান। মেহনুর আতঙ্কে কেঁপে ওঠে। বুকের ভেতর টিপটিপ শব্দ বাড়তে থাকে। এহসান এখানে এসে গেছে, এখন সে জানে, এই লোকটা এক্ষুনি তার ভাইদের বুক থেকে তাকে ছিনিয়ে নেবে। কিন্তু সে যেতে চায় না। সে তার ভাইজানদের বুকেই আশ্রয় চায়। এহসান ধীর পায়ে নিজের পরনের চাদর খানা কাঁধে তুলে নিতে নিতে এগিয়ে এসে ওদের সামনে এসে দাঁড়ায়। চোখে সেই ঠান্ডা, নির্মম দৃষ্টি। কণ্ঠেও বরফ শীতলতা নিয়ে বলে, মেহনুর, চলে আয়। সময় ফুরিয়ে এসেছে। মেহনুর থমকে যায়। তার ঠোঁট শুকিয়ে আসে। বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। কিন্তু কেউ কিছু বলে না। মেহরাজ ধীরে ধীরে মেহনুরের হাত শক্ত করে ধরে, তারপর মেহনুরের কাঁধে শক্ত করে মাথা রেখে বসে থাকে। যেন কোনোভাবেই তাকে ছাড়বে না। এহসান বিরক্ত হয়। এবার কণ্ঠে স্পষ্ট বিরক্তি নিয়ে বলে, মেহনুর, এসব নাটক এখন ভালো লাগছে না। তাড়াতাড়ি উঠে আয়। বাড়ি যেতে হবে। মেহরাজ এবার আর ধৈর্য ধরে রাখতে পারে না। সাপের ফনা তোলা রূপে উঠে দাঁড়ায়। চোখে আগুন, কণ্ঠে বজ্রধ্বনি বলে, আমার বোন কোথাও যাবে না। এহসান মুচকি হাসে। সেই অদ্ভুত, তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, মেহরাজ বাবা, এত বোন বোন করিস না। এখন সে শুধু আমার। আমি আমার নারীকে নিতে এসেছি। মেহনুরের ভেতর শিউরে ওঠে ভয়।
আল্লাহই ভালো জানেন এখন কি হতে যাচ্ছে। আল্লাহ না করুন এই লোকটা তার ভাইজানদের কিছু করে বসে। শব্দের অভিঘাতে মেহরুবের ঘুম ভেঙে যায়। সে ধীরে ধীরে মাথা তুলে উঠে দাঁড়ায়। মেহরুবকে উঠে দাঁড়াতে দেখে মেহনুর আর দেরি করে না। সে তড়িঘড়ি করে মেহরুবের হাত জড়িয়ে ধরে ফেলে। সে জানে তার বড় ভাইজান ধৈর্যশীল। সে পরিস্থিতি বোঝে তারপর কথা বলে। কিন্তু তার ছোট ভাইজান ও গরম মেজাজি, কখন কি করে বসে নিজেও হয়তো জানে না। মেহরাজ মাথা উঁচু করে দৃঢ় কণ্ঠে উত্তরে বলে, তোমার নারী তোমার সাথে যাবে না এহসান তালুকদার, তাই ওর আশা তুমি ছেড়ে দাও। এহসান মেহরাজের কথায় মেহনুরের দিকে ছোট ছোট চোখে তাকায়, তারপর শান্ত গলায় বলে, সত্যি কি তাই? তুমি নাকি আমার সাথে যেতে চাও না? জান জান এ কথা মেহনুরর কানে শুলের মতো বিঁধে যায়। এই পাপিষ্ঠ পুরুষের কথা সে তার ভাইজানের সামনে এমনভাবে সম্বোধন করছে যা তার সমস্ত অন্তরকে তছনছ করে দেয়। মেহনুর মেহরুবের পিঠের পিছনে আড়াল হয়ে ধীরে ধীরে বলে, আমি যাব না আপনার সাথে। এহসান এক তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, তুইও তো হয়ে গেছিস তোর বাপ চাচার মতো মির্জাফর। কই, হাসপাতাল আসার আগে তো বলেছিলি আমাকে একবার এদের দেখাতে নিয়ে আসবি, যার জন্য তুই সারা জীবন আমার দাসী হয়ে থাকবি। এখন পাল্টি খাচ্ছিস? এহসান আবার মেহনুরের দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, নিজের ভাইদেরও যদি বাপের মতো আধমরা অবস্থায় দেখতে না চাস তো চুপচাপ চলে যাও, বেয়াদ্দব বান্দি। মেহনুর এহসানের এমন হুমকিতে ভয় তো পায়, কিন্তু তা সত্ত্বেও সে মেহরুবের পিছন থেকে বেরিয়ে এসে জোর গলায় বলে, আমি যাব না। আপনি কি করবেন করে নিন, যাব না আমি। এহসান মৃদু হেসে বলে, অনেক সাহস বেড়ে গেছে না এই কয়েক মুহূর্তেই? মেহরুব দাঁত চেপে বলে, হ্যাঁ বেড়ে গেছে। কি করবি তুই? এহসান রাগে চোখে আগুন নিয়ে মেহরুবের দিকে তাকিয়ে বলে, বেয়াদবি করিস না মেহরুব, চাচা হই আমি তোর, আর সাথে তোর বোনের হবু বাচ্চার বাপ। তাই চুপচাপ তোর বোনকে আমার হাতে তুলে দে। এহসান এমন কথা বলার সাথে সাথে মেহরাজ, মেহরুব এবং মেহনুর তিনজনেরই দম বন্ধ হয়ে আসে, যেন আকাশ থেকে পড়ে যাচ্ছিল ওরা। মেহরুব আর মেহরাজ একে অপরকে একে একে চেয়ে থাকে। গলায় কোনো শব্দ বের হয় না, যেন দুনিয়ার সমস্ত শান্তি হারিয়ে গেছে। মেহরুব মেহনুরের দিকে তাকিয়ে অস্পষ্ট গলায় বলে, তুই মা হতে। মেহনুর থমকে যায়, একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এমন পরিস্থিতিতে সে কি বলবে কিছুই খুঁজে পায় না। এহসান এত বড় মিথ্যা কিভাবে বলল সে এখনো ঠিকমতো বুঝে উঠতে পারছে না। গলায় শব্দ আটকে আসে, তবে সে নিঃশব্দে বলে, এই লোক এসব সব মিথ্যা বলছে ভাইজান। এহসান মেহনুরের কথায় তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, শুনো, এখন এত নাটক না করে চলে এসো। এই সময়ে তোমার বেশি জেদ করা উচিত নয়। আমার বাচ্চার আম্মা, তাড়াতাড়ি আমার বুকে চলে এসো। তখন মেহরাজ বলে উঠল, পাগল ভেবেছ? দুদিন হলো না বিয়ে করেছি, আর বাচ্চা আসবে কোথা থেকে? এহসান মেহরাজের কথা শুনে মুচকি হেসে বলল, বাবা মেহরাজ, তোমার বোনের বাচ্চার বাপের পুরুষ তো একটু বেশিই ফাস্ট, বুঝলে? এহসানের এমন কথায় মেহনুরের কান গলে যাচ্ছে। ছি, এতটা নির্লজ্জ এই পুরুষ! এহসান আর কিছু বলতে যাবে, তখনই মেহনুর নিজের দুই হাত দিয়ে কান চেপে ধরে চিৎকার করে উঠল, ছি ছি, বন্ধ করুন, বন্ধ করুন এমন নির্লজ্জ কথাবার্তা। মেহনুরকে মেহরুব নিজের বা হাত দিয়ে বুকে আগলে ধরে কাঠ গলায় বলে, বাচ্চা হলে হোক, আমার বোন আমাদের সাথেই থাকবে। এহসান অবাক হয়ে বিকৃত গলায় বলল, বাচ্চার বাপ আমি, বাচ্চা আমার, বাচ্চার মাও আমার, আর ওরা থাকবে কি না তোদের আওতায়? এ কেমন যুক্তি শোনালি বাবা মেহরুব, তুই আমায়? মেহনুর এহসানের এমন মিথ্যা নির্লজ্জ কথা শুনে দাঁত চেপে বলে, যাব না আমি আপনার সাথে। যাব না তো, যাব না। মেহনুরের এমন তোত্তারা কথা শুনে এহসানের চোখে রাগ জ্বলে উঠল। এক ঝটকায় পাঞ্জাবির ভেতর থেকে পিস্তল বের করে সে মেহরাজের মাথার দিকে সোজা তাক করে। এমন পরিস্থিতি দেখে মেহনুর চিৎকার করতে গিয়েও আতঙ্কে শব্দ বের করতে পারল না। তখনই এহসান পিস্তলের ট্রিগারে আঙুল রেখে মেহনুরের দিকে তাকিয়ে হেসে বলে, চালিয়ে দেই। তারপর কিছুক্ষণ চুপ থেকে আরো গভীর এক হাসি দিয়ে বলে, যদি এখন না আসিস আমার বুকে, তাহলে তোর ভাইদের রক্ত দিয়ে গোসল করাবো আমি, এহসান তোকে। এহসানের কথায় মেহনুর দিশেহারা হয়ে কাঁদো কাঁদো গলায় মিনতি সুরে বলে, ভাইজানদের কিছু করবেন না, দয়া করে। কিন্তু মেহনুর বাক্য শেষ করার আগেই মেহরুব নিজের পিস্তল বের করে এহসানের দিকে তাক করে। দাঁত চেপে বলে,
আমার বোনকে ত্যাগ করে দে এহসান, না হলে তোর রক্তে গোসল করাবো আমি মেহরুব। এহসান অট্টহাসিতে ফেটে পড়ে বলে, বাহ, গুলি খাওয়ার খুব শখ বুঝি, তাহলে পিছনে একবার তাকিয়ে দেখ বাবা। এহসানের এমন কথায় মেহরুব আর মেহনুর একসঙ্গে পিছনে তাকায়। সঙ্গে সঙ্গে মেহনুরের নিঃশ্বাস আটকে আসে। তিনজন কালো পোশাক পরিহিত নারী দেহরক্ষী স্নাইপার রাইফেল তাক করে রেখেছে তার দুই ভাইয়ের দিকে। আল্লাহ, এখন কি হবে যদি ওরা গুলি চালিয়ে দেয়? না, এমন হতে দেওয়া যাবে না। মেহনুর আর দেরি না করে এক ঝটকা এহসানের কাছে চলে আসে। কাপা গলায় মিনতি করতে থাকে, সব সরান, আমি যাচ্ছি, দয়া করে পিস্তল নামান। এহসান মুচকি হেসে পিস্তল পকেটে রেখে দিল। মেহরুব হেরে গিয়ে দীর্ঘশ্বাস ফেলল, পিস্তল নামিয়ে নেয়। এতক্ষণ চুপ থাকা মেহরাজ তখন বলে উঠে, আমার মেহনুর কোথাও যাবে না। মেহনুর, তুই ফিরে আয়। কিন্তু এহসান ওর কথায় কর্ণপাত করল না। এক ঝটকায় মেহনুরকে কোলে তুলে নিল এবং গম্ভীর কণ্ঠে বলল, আমার মৃত্যুর আগ অবধি এই নারী থাকবে শুধু আমার অধীনে। এই নারী গেঁধে রয়েছে এই এহসান তালুকদারের আত্মার আগলে। এহসান ওদের এমন হুমকি দিয়ে মেহনুরকে বুকে চেপে ধরে হাঁটতে শুরু করে। আর মেহনুর একবার, দুবার করে অনেক কষ্টে এহসানের বুকে থেকে উকি দিয়ে পিছন ফিরে তাকায়। তার ভাইজানদের পানে বুকটা ছিঁড়ে যাচ্ছে কিন্তু আফসোস কিছু করতে পারছে না। তার দুই ভাই স্থবির হয়ে দাঁড়িয়ে আছে, চোখে নীরব কষ্ট। করিডোর পেরিয়ে এহসান ওকে নিচু গলায় বলল, মুখের উপর নিকাব টেনে নে। মেহনুর ক্ষীণস্বরে বলে, নিকাব ওখানে কোথাও পড়ে গেছে। এহসান দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আমার গলায় মুখ গুজে মুখ লুকিয়ে নে। এখানে অনেক হারাম পুরুষ আছে। মেহনুরের ভিতরটা মোচড় দিয়ে উঠল। এই পুরুষের বুকেই তাকে মুখ লুকাতে হলো, তাও এই মুহূর্তে। কিন্তু এখন কিছু করার নেই। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে এহসানের গলা জড়িয়ে ধরল এবং নিজের মুখ গুজে দিল এহসানের উষ্ণ ঘাড়ে। এহসান চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল, যেন নিজের নারীর উষ্ণতা অনুভব করতে পারে। তারপর ধীর পায়ে সামনের দিকে হাঁটতে শুরু করল। এদিকে মেহনুর আতঙ্কে, ক্ষোভে, ঘৃণায় কুঁকড়ে উঠছে। অথচ এর মাঝেও এহসানের শরীর থেকে বেরোনো এক অদ্ভুত মাতাল করা গন্ধ তার মনে অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে। এই গন্ধ পাগল করে দিচ্ছে তাকে। এহসানের গলায় মুখ লুকিয়ে থাকে মেহনুর, আর এহসান ইচ্ছে করেই ধীর পায়ে এগিয়ে যায়, যেন এই উষ্ণতা ধরে রাখতে পারে আরও কিছুক্ষণ। তার শক্ত বাহুতে আবদ্ধ মেহনুর, দুঃসহ পরিস্থিতির ভারে জর্জরিত, তবু বাধ্য হয়েই পড়ে আছে তার বুকে। সময়ের মতো পথ ফুরিয়ে আসে। এহসানের নিজের নারীর উষ্ণতা পাওয়ার মুহূর্ত শেষ হয়ে যায়, ঠিক তেমনি মেহনুরের সামান্যতম স্বস্তির সময়ও শেষ হয়। এহসান অতি যত্নে মেহনুরকে গাড়ির ভেতরে বসিয়ে দরজা আটকে দেয়। তারপর ধীরে ধীরে নিজেও উঠে বসে পাশে। গাড়ির ইঞ্জিন চালু হওয়ার শব্দ কানে আসতেই এক পলক মেহনুরের দিকে তাকায় এহসান। তার পাশে বসে থাকা মেহনুর নিস্তব্ধ, অনড়। চোখের দৃষ্টি গাড়ির সামনে স্থির হয়ে আছে, যেন হারিয়ে গেছে অন্য কোথাও, হয়তো তার ফেলে আসা আপনজনদের কাছে, হয়তো এক অনিশ্চিত ভবিষ্যতের গভীরে। গাড়ি স্টার্ট দিতেই এহসান মৃদু হেসে বলে, আজ যেই কাণ্ড ঘটিয়েছিস, এরপর আর আমায় কিছু বলিস আর কিছু চাস আমার কাছে, তখন দেখবি কি করি তোর আমি। মেহনুর দাঁত চেপে এহসানের দিকে তাকিয়ে ঝাঝালো কণ্ঠে বলে, আপনার মতো মানুষের কাছ থেকে আমি কোনোদিন কিছু চাইব? এতটা খারাপ দিন আমার জীবনে না আসুক। এহসান হাসে না, রেগেও যায় না। বরং এক হাত স্টিয়ারিংয়ে রেখে অন্য হাতে গাড়ির একপাশে থাকা প্যাকেট থেকে একটা জুসের বোতল বের করে মেহনুরের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নে, খেয়ে নে। আর প্রস্তুত থাক, কথা না রাখার শাস্তির জন্য, বেয়াদ্দব নারী। মেহনুর অবাক হয়ে যায়। এখন তার সত্যিই প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে, ভেবেছিল পানি চাইবে, কিন্তু এই পুরুষ কিভাবে বুঝল? সে কোনো কথা না বলে এহসানের হাত থেকে জুসের বোতল নিয়ে, বিসমিল্লাহ বলে কয়েক চুমুক নেয়। জুস শেষ করেই একরাশ তাচ্ছিল্য নিয়ে বলে, এখন কি শাস্তি দেবেন? নিশ্চয়ই নিকৃষ্টভাবে মেরে ফেলবেন? এহসান এক পলক তাকায়, ফের গাড়ির দিকে মনোযোগ দিয়ে বলে, মেরে ফেলবো কি না, খেয়ে ফেলবো, তা বাড়ি গিয়েই দেখতে পারবি, বেয়াদ্দব বান্দি। মেহনুর এবার চুপ হয়ে যায়, মনে মনে আল্লাহর নাম নিচ্ছে। সে জানে না, এহসান আর কি করতে পারে। নিজের বাপ ভাইয়ের কঠোর মুখগুলোর কথা মনে পড়ছে, ইচ্ছে করছে এক দৌড়ে ভাইজানদের বুকে মাথা গুজে কাঁদতে। কিন্তু জানে, সেটা আর কখনো সম্ভব নয়। হঠাৎ এহসান গাড়ির গতি বাড়িয়ে দেয়, মেহনুর আতঙ্কে চিৎকার করে বলে, আপনি কি করছেন? মেরে ফেলবেন নাকি অ্যাক্সিডেন্ট করে?
এহসান মুচকি হেসে বলে, তোর সাহসের সাথে গলাও তো বেশ বড় হয়ে গেছে। দাঁড়া, একবার বাড়ি যাই। এহসানের কথায় মেহনুর ক্ষেপে উঠে বলে, বাড়ি গিয়ে কি করবেন? এত নাটক করেছেন যে। এহসান এবার গাড়ির গতি কমিয়ে মৃদু হাসে, তারপর ঠান্ডা কণ্ঠে বলে, বাড়ি গিয়ে তোকে মা বানানোর প্রস্তুতি নেব। আমার সন্তানের জননী হবি তুই। এই এহসান তালুকদারের সন্তানের জন্মদাত্রী জননী। এহসানের কথা এবার মেহনুর আর ভয় পায় না, উল্টো তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, স্বপ্ন দেখতে থাকুন, স্বপ্ন। এহসান একবার মেহনুরের দিকে তাকিয়ে, আবার গাড়ির পেছনে এক ঝলক দৃষ্টি বলিয়ে নিয়ে বলে, তাহলে প্রস্তুতি বাড়িতে না নিয়ে গাড়িতেই নিয়ে নিব নাকি? বল, বেয়াদ্দব নারী। মেহনুরের গা ঘৃণায় গলিয়ে ওঠে। একদিকে তার বাবা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আর অন্যদিকে পরিবারের সবাই অস্থির হয়ে অপেক্ষা করছে। আর এখানে সে, এই দানবের পাশে বসে, এমন কথা শুনছে। এক নিমেষে কান্না আসছে, কিন্তু সে কাঁদতে পারবে না। দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শক্ত করে নিয়ে বলে, এই পাপিষ্ঠ আপনার উপর আল্লাহর গজব পড়ুক। গজব। ধ্বংস হয়ে যান আপনি। ধ্বংস। এহসান মুচকি হেসে বলে, ওহে বোকা নারী, একবার তো বলেছি, ধ্বংস হয়েছি আমি, তবে পাপে নয়, তোর প্রেমে। মেহনুর এহসানের দিকে তাকিয়ে থাকে, চোখে ঘৃণায় ঝলসে ওঠে। দাঁত চেপে বলে, ঘৃণা করি আপনাকে। শুধু ঘৃণা। এহসান যেন এই কথার জন্যই অপেক্ষা করছিল। সে মুচকি হেসে বলে, ঠিকই বলেছিস, আমি ঘৃণারই যজ্ঞ। তাই ঘৃণাই করিস, বেয়াদ্দব নারী। মেহনুর এবার চুপসে যায়। তার আর কিছু বলার নেই। কি বা বলবে? কিছু বলার মতো আছে? না, নেই। এই পুরুষকে যাই বলবে পুরুষ তা নিয়েই মজা করবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। মেহরুব ফুপিয়ে কাঁদছে, কিন্তু মেহরাজ কাঁদছে না। বরং ধীরস্থির গলায় মেহরুবকে বলে, আমাদের বোনকে আমাদেরই করতে হবে। কিন্তু কিছুদিন ধৈর্য ধরতে হবে, ঠান্ডা মাথায় খেলতে হবে। মেহরুব হতভম্ব হয়ে তাকায়, মেহরাজের চোখ যেন শীতল বরফ। তুই কি মনে করলি মেহরুব, এহসান তালুকদার শুধু বদমেজাজি? না, সে খুবই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। তাই ওর সাথে ওর মতো করেই খেলতে হবে। মেহরুব চোখ মুছে ফেলে। মেহরাজের কণ্ঠে যে আত্মবিশ্বাস, সেটা শুনে এবার সে একটু হলেও শান্ত হয়। একসময় পথ ফুরিয়ে আসে। ওরা এসে পৌঁছায় তালুকদার বাড়িতে। বাড়ির গেটে শুধু দারোয়ানি ছিলেন, আর পুরো বাড়ি ঘিরে ছিল নিস্তব্ধতা। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ এখনো সবে 10:30 বাজে। বাড়ির প্রতিটি কোণা যেন গভীর রাতে তলিয়ে গেছে, এক রহস্যময় নীরবতা ছড়িয়ে আছে চারপাশে। এহসান মেহনুরকে নিয়ে ঘরে প্রবেশ করে। মেহনুর একবার চোখ বুলিয়ে নেয় পুরো ঘরে। সবকিছু এলোমেলো। এটা সে নিজেই করেছে, রাগের মাথায়। এখন গুছিয়ে নেওয়াটাও তারই দায়িত্ব। এহসান বিছানার দিকে এগিয়ে গিয়ে নিজের চাদর শরীর থেকে সরিয়ে রাখে। তার কণ্ঠে ব্যঙ্গের ছোঁয়া, বেয়াদব বান্দি, ঘর পরিষ্কার কর। কি অবস্থা করেছিস দেখ ঘরের। মেহনুর এক পলক তাকায় তার দিকে। তারপর বিরক্তি আর ঘৃণায় চোখ সরিয়ে নেয়। কোনো জবাব না দিয়ে কাপড় রাখার কক্ষে চলে যায়। উদ্দেশ্য, নিজের বোরখা খুলে সবকিছু গোছানো। সে ধীরস্থিরভাবে বোরখা, হাত মোজা, পা মোজা খুলে নেয়। তারপর ওড়না জড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসে। নিজেকে একেবারে অসহায় মনে হচ্ছে তার। কি পরিস্থিতিতে এসে পড়েছে সে। কিন্তু আর কিছু করার নেই। এখানেই থাকতে হবে। নিজের মনের কষ্ট চেপে ধরে ধীর ধীরে সবকিছু গুছাতে শুরু করে। ঔষধি। এহসান আয়েশ করে বিছানায় বসে মেহনুরের কার্যক্রম লক্ষ্য করছে। কার্যক্রম না বলে বরং বলা যায়, সে তো তার নারীকে দেখছে। মন ভরে, প্রাণ ভরে, এক অপার তৃষ্ণা নিয়ে। মেহনুর নিখুঁতভাবে সব গুছিয়ে নেয়, শুধু মেঝে ঝাড়ু দেওয়া আর বিছানা ঠিক করা বাকি। সে ক্লান্ত চোখে বিছানার দিকে এগিয়ে আসে। এহসানকে বেহায়ার মতে নিজের পানে তাকিয়ে থাকতে দেখে। দাঁত চেপে বলে, উঠুন। এহসান মেহনুরের পানে ঠান্ডা চোখে তাকায়। তারপর একচিলতে হাসি টেনে বলে, সুন্দর করে কথা বললে কি মুখে ফোস্কা পড়ে যাবে? মেহনুর রাগে চোখ বড় করে তাকায়। হ্যাঁ, পড়বে। গজবও পড়বে। এহসান দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে নেমে যেতে যেতে বলে, ইয়া রাব্বে কারিম, এমন এক বেয়াদ্দব বান্দি জুটাইলে তুমি আমার কপালে, যার জবান দিয়ে কি না নিমপাতার তেতো রস ছড়ে প্রতি মুহূর্তে মুহূর্তে। এটা বলতে বলতেই সে চলে যায় বেলকনির দিকে। উদ্দেশ্য, রাতের আকাশের নিচে বসে সূরা আর রাহমান তেলাওয়াত করা। এদিকে এহসান চলে যাওয়ার পর মেহনুর বিছানার সব বালিশগুলো সোফায় রেখে দেয়। তারপর সে বিছানার চাদর এক টানে তুলে নিল, যেন তা সুন্দর করে বিছাতে পারে।
চাদরটা টানতেই হঠাৎ খট শব্দে কিছু একটা পড়ে যায়। মেহনুরের অসহায়ভাবে হাত পা কাঁপতে থাকে। তার মনে হয় হয়তো এহসানের মোবাইল সে ফেলে দিয়েছে। কারণ তাড়াহুড়ো করতে গিয়ে কোনোদিকে না দেখে চাদরখানা টেনে তুলেছে। যদি সত্যি ফোন পড়ে থাকে তবে কি হবে? তার সারা শরীরে এক ধরনের অজানা ভয় ছড়িয়ে পড়ে। সে কোনো কিছুই খেয়াল করতে পারে না, শুধুমাত্র ভয়ের সাথে চাদরটা টান দেওয়ার পর যেটা হলো সেটাই তার সমস্ত মনোযোগ আকর্ষণ করছে। এহসান না জানি কি করে এখন। সে ধীর পায়ে মেঝেতে বসে যায়। একটু থমকে গিয়ে বিছানার চাদরটা সরিয়ে নেয়। ততক্ষণে তার শ্বাস কিছুটা স্বাভাবিক হয়, কারণ তার ধারণা ভুল ছিল। এটা মোবাইল নয়, বরং একটা আতরের বোতল। এবং সৌভাগ্যবশত এটি ভাঙেনি আল্লাহর হুকুমে। একটু স্বস্তির শ্বাস ফেলে সে বুকের ওপর হাত রেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায়। এরপর সেদিকে তার দৃষ্টি পড়ে, আর সে আতরের বোতলটি হাতে নেয়। বোতলটি অত্যন্ত সুন্দর, সোনালি ধাতব আবরণে মুড়ে দেওয়া আর স্বচ্ছ কাচের মিশ্রণ। তাই মেহনুর এটি কৌতূহল নিয়েই হাতে তুলে নেয়। বোতলটা হাতে নিতেই মেহনুর সেই চিরচেনা, পাপিষ্ঠ পুরুষের শরীরের ঘ্রাণ অনুভব করে। সে তৎক্ষণাৎ বোতলটি নাকের কাছে ধরে। নাকের কাছে নিতেই তার অবচেতনে মনে হয় সে এহসানের বুকে নাক ডুবিয়ে দিয়েছে। মেহনুর স্পষ্টভাবে অনুভব করে, এটাই এহসানের সেই মন মাতোয়ারা করে তোলা সুগন্ধি। মেহনুর তার হাতে থাকা আতরের বোতলটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। স্পষ্টভাবে বোতলের গায়ে লেখা থাকে আল হারমেন মাসকুর। বোতলটি দেখে মেহনুর বুঝতে পারে, এতে রয়েছে অ্যাম্বার, মোস্ক এবং উডের সমাহার, যা আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাসমাইলি এরও অত্যন্ত পছন্দের সুগন্ধি। মেহনুর দ্রুত বোতলটা রেখে আসে কাপড় রাখার কক্ষে। তারপর তাড়াতাড়ি বিছানা গুছিয়ে নেয়। এশার নামাজের সময় হয়ে গেছে। সে কাপড় নিয়ে গোসল করতে বাথরুমে প্রবেশ করে। গোসল শেষে অজু করে বেরিয়ে আসে। তারপর বেলকনির দিকে এগিয়ে যায়, উদ্দেশ্য ভেজা চুলের টাওয়াল মেলে দেওয়া। বেকনিতে আসতেই তার চোখ পড়ে এহসানের দিকে। সে একটি চেয়ারে বসে আছে। শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের নক্ষত্রেরা কি তার মতোই একা? মেহনুর এক পলক তাকায় তার দিকে। তারপর দীর্ঘশ্বাস ফেলে টাওয়ালটা রেলিংয়ে মেলে দেয়। মেহনুরকে গোসল করতে দেখে এহসান মেহনুরের পানে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, এখন আর কেন করলি গোসল? একটু পরই তোর করতে হবে আবারও ফরজ গোসল। এহসানের এমন কথায় মেহনুর কঠোরভাবে তাকায় ওর পানে, কিন্তু কিছু বলে না। এটা নামাজের সময়। আর কিছু বললেই আবার তর্কাতর্কি শুরু হয়ে যাবে, তার এই মুহূর্তে তর্কাতর্কি একদম ভালো লাগছে না। নিজের বাবা নিয়ে চিন্তায় বিষণ্ণ হয়ে আছে অন্তরাত্মা। মেহনুর চুপচাপ ঘরে এসে নামাজে দাঁড়ায়। নামাজ শেষে মেহনুর জায়নামাজে অনেকক্ষণ বসে দোয়া দুরুদ পড়ে, ফের দুই হাত তুলে এই পৃথিবীতে সবচেয়ে আপন যিনি, তার দরবারে দুই হাত তুলে মোনাজাত শুরু করে। ইয়া রব, আপনি ছাড়া আমি অসম্পূর্ণ, আমাকে আপনার সাহায্যে রক্ষা করুন। তারা চিহ্ন, হে রব, আপনি ছাড়া আমার আর কেউ নেই, আপনিই আমার সবকিছু। আমাদের অন্তরের কষ্টগুলো আপনি তো তা জানেন, আমাদের চাওয়া পাওয়া আপনি তো তা বোঝেন। আমি আপনাকে খুব করে চাই, আমার মন কেবল আপনার কাছে ছুটে যেতে চায়। এখানে আমি ভালোভাবে থাকতে পারছি না, আমার হৃদয় কাঁদছে, এবং কেবল আপনি ছাড়া আমার এই কষ্টের কোনো শেষ নেই। আপনি কি আমার এই দুঃখ শুনছেন? আমি আপনার রহমত কামনা করি, আপনি আমার উপর মেহেরবানি করুন। আমি আপনাকে খুব ভালোবাসি, আপনি ছাড়া আমার কোনো গতি নেই মাবুদ। আমার পরিবারকে রক্ষা করুন মাবুদ, আপনি। আমার আব্বাকে সুস্থতা দান করুন। মেহনুর মুনাজাত শেষ করে নিজের চোখের পানি নামাজের হিজাব দিয়ে মুছে নেয়। অতঃপর জায়নামাজ থেকে উঠে যায়, জায়নামাজ গুছিয়ে কাপড় রাখার কক্ষে রেখে আসে। তখনই এহসান ঘরে প্রবেশ করে। মেহনুরের নামাজ শেষ হতে দেখে এহসান ঘরে প্রবেশ করে, সে বেলকনির দরজার সামনে বসে থেকে এতক্ষণ মেহনুরকে দেখছিল। এহসান মেহনুরের দিকে এগোতে এগোতে বলে, কি রে, আল্লাহর কাছে আমার নামে বদদোয়া দিলি নাকি? মেহনুর এহসানের পানে ঘৃণার চোখে তাকিয়ে বলে, আমার এতটাও খারাপ দিন আসেনি যে আমি আপনার মতো পাপিষ্ঠ পুরুষকে আমার মোনাজাতের মধ্যে টানব। এহসান মেহনুরের এমন কথা শুনে মৃদু হেসে এক ঝটকায় মেহনুরের সামনে চলে আসে আর বলে, একদিন আসবে, এমন একদিন যেদিন তুই নিজের রবের দরবারে এই পাপিষ্ঠ পুরুষের জন্য দুই হাত তুলে কাঁদবি। মেহনুর এহসানের এমন কথায় দাঁত চেপে বলে, এমন দিন আমার জীবনে আসার বদলে আমার মৃত্যু আসুক। এহসান মেহনুরের কথাগুলো শুনে এক পলকও না ভেঙে মেহনুরের খুব কাছে চলে আসে।
এসেই মেহনুরের দিকে অল্প ঝুঁকে ওর ঠোঁটের ওপর নিজের শাহাদাত আঙুল রেখে বলে, এমন বলো না, বোকা নরি। তুমি যদি মরে যাও, তাহলে আমি এহসান বাঁচব কি নিয়ে? মেহনুরের চোখে রাগের আগুন জ্বলছে। এক মুহূর্তের জন্য সে চুপ করে থাকে, তারপর নিজে থেকেই তার ঠোঁটের ওপর থেকে এহসানের হাত ঝাড়ি মেরে সরিয়ে দেয়। দৃঢ় কণ্ঠে বলে, আপনার বাঁচার প্রয়োজন নেই এই সুন্দর দুনিয়ায়। আপনার মতো পাপিষ্ঠ আত্মার প্রয়োজন নেই এই পৃথিবীতে। এহসান মেহনুরের উত্তরে হাসল না, বরং তার দুই হাত বাড়িয়ে মেহনুরের কোমর শক্ত করে চেপে ধরে। এক দমের মধ্যে মেহনুরকে নিজের বুকের কাছে নিয়ে আসে। নিজের মাথা মেহনুরের দিকে ঝুঁকে গিয়ে আবার বলে, আমার প্রয়োজন আছে কি না, এই দুনিয়ার তা আমি জানি না। একটি দীর্ঘ নীরবতা, তারপর এহসান আরও বলতে শুরু করল, তবে, মেয়ে, মনে রাখিস, এই পাপিষ্ঠ পুরুষের তোর খুব প্রয়োজন। কারণ তুই, মেহনুর, এই পাপিষ্ঠ পুরুষের এক পবিত্র অস্তিত্ব। মেহনুর ক্ষোভে ক্ষিপ্ত হয়ে ওঠে। তার গা গলিয়ে উঠছে, এহসান, এই পাপিষ্ঠ পুরুষ, তাকে এত গভীরভাবে স্পর্শ করছে। চোখ ও মুখ চিপে, কষ্টে চিৎকার করে বলে, ছাড়ুন আমায়, কষ্ট হচ্ছে। কিন্তু এহসান কি আর সে কথা শুনবে? সে আরও শক্ত করে মেহনুরকে নিজের কাছে টেনে নিল। তার চোখ দুটো মেহনুরের দিকে গভীরভাবে তাকিয়ে বলে, কষ্টে হলে হোক, তোর দোহনে আমি পড়ি প্রতি মুহূর্তে, তুই না হয় পড়লি, আমার দোহনে এই কয়েক মুহূর্ত। মেহনুর চিৎকার করে বলে, আমার সাথে কেন এমন করছেন? ছাড়ুন, কষ্ট হচ্ছে। এভাবে ধরতে নেই। এহসান মেহনুরের দিকে আগের মতো শীতলভাবে তাকিয়ে বলল, কেন জান, যখন আমার অবাধ্য হয়, তখন মনে থাকে না, এহসান তালুকদারের অবাধ্য হতে নেই। এ বলেই এহসান মেহনুরের কোমর থেকে এক হাত ছাড়িয়ে নেয় এবং মেহনুরের চুল আলতো করে ধরে। নিজের মুখ মেহনুরের দিকে এগিয়ে এনে তার অধর খানায় নিজের অধর ডুবিয়ে দেয়। মেহনুর নিজেকে বাঁচানোর জন্য ছটফট করতে থাকে, কিন্তু এহসান ওর কোমর আরও শক্ত করে পেঁচিয়ে ধরে। মেহনুর ভীষণ ভয় পেয়ে যায়, ভিতরে শুধু একটা কথাই বারবার উকি দেয়, এহসান যদি নিজের অধিকার তার উপর ফলিয়ে নেয়, সত্যি যদি তার সাথে কোনো কিছু করে নেয়। এহসানের দাড়ির স্পর্শে মেহনুরের থুতনির নরম চামড়া ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এহসান বারবার মেহনুরের ঠোঁটে নিজের ঠোঁট আর দাঁত উভয় দ্বারা আঁকড়ে ধরেছে, যার জন্য মেহনুরের ঠোঁট জ্বালা করছে। মুহূর্তের পর মুহূর্ত কেটে যায়, কিন্তু এহসান মেহনুর ছেড়ে দেয় না। মেহনুর এলোপাতাড়ি কিল ঘুষি মেরাই যাচ্ছে এহসানের বুকে, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। একসময় কষ্টে, ঘৃণায়, ব্যথায় মেহনুরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তার আর কিছু করার নেই, কান্না ছাড়া। মেহনুরের চোখে পানি অনুভব করে এহসান ছেড়ে দেয় মেহনুরকে। মেহনুরকে ছেড়ে দিতেই মেহনুর জোরে জোরে শ্বাস নিতে থাকে। মনে হচ্ছে কেউ প্রাণটা ছিনিয়ে নিয়ে আবার ফেরত দিয়ে গেছে। এতটা স্বস্তির শ্বাস ফেলে মেহনুর। এহসান মৃদু হেসে মেহনুরের গালে আলতো করে হাত রেখে ওর চোখের জল মুছে দিতে দিতে বলে, জান, এটা তো একটা ছোট্ট ট্রেলার ছিল। এতেই কেঁদে দিলে, কিছু কান্না রেখে দাও, সামনে কাদার জন্য। এহসানের এমন কথা শুনে মেহনুর জোরে জোরে কাঁদতে থাকে আর বলে, আপনি আমাকে সব দিক দিয়ে কলঙ্কিত করলেন। সব দিক দিয়ে অনন্ত। এখন আমার শরীরটাকে তো নিস্তার দিন। এহসান মেহনুরকে নিজের কাছে টেনে নিয়ে বলে, আমার কলঙ্কে কলঙ্কিত হবে তুমি, তোমার শরীর, এমনকি তোমার অন্তরও। তাই তুমি নিস্তার পাবে না, আমার বাচ্চার মা। এ বলেই এহসান মেহনুরকে এক ঝটকায় নিজের কোলে তুলে নেয়। মেহনুরের তো ভয়ে গলা শুকিয়ে ওঠে। আল্লাহ, এখন কি করবে এই পুরুষ? আল্লাহই জানেন। এহসান ধীর পায়ে মেহনুরকে এনে বিছানায় শুয়ে দেয় অতি যত্ন সহকারে। অতঃপর নিজেও বিছানায় উঠে যায়। মেহনুর ভয়ে জমে যাচ্ছে। আর জমবেই না কেন, এটা তার ইজ্জতের ব্যাপার, এটা তার সম্মানের ব্যাপার। কিন্তু এহসান তার সাথে তেমন কিছুই করে না। শুধু ওকে নিজের বুকের পাশে টেনে নিয়ে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, চিন্তা করো না, তোমার অনুমতি ছাড়া আমি তোমাতে মত্ত কখনোই হব না। এহসানের এমন কথায় মেহনুর নিজের মধ্যে প্রাণ ফিরে পায়। মেহনুর শুয়ে আছে এহসানের বুকের বাপাশে মাথা রেখে। এহসান নিজের প্রাণপ্রিয় নারীকে বুকে আঁকড়ে ধরে ঠিকই শান্তির ঘুম ঘুমাচ্ছে। কিন্তু মেহনুর তার চোখে ঘুম নেই, আছে শুধু ভয় আর ভয়, নিজের বাবা নিয়ে ভয়, ভেতরে বারবার খা খা করে উঠছে। একটা কথা অন্তরে শুধু ভয় সৃষ্টি করছে, আর তা হলো তার আব্বার জ্ঞান ফিরছে তো? তার ভাইজানরা নিজেদের সামলিয়ে নিতে পেরেছে তো? এসব ভাবতে ভাবতে প্রহর কেটে যাচ্ছে, কিন্তু মেহনুরের ভাবনার শেষ আর হচ্ছে না। রাত এখন বাজে 1:10, মেহনুরের চোখে ঘুম নেই।
মেহনুর মনে মনে ভাবছে, যদি একটা বার ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারত, তার ছোট ভাইজানের ফোন নাম্বার তো তার মুখস্থ রয়েছে। মেহনুর অনেকক্ষণ ভেবে সিদ্ধান্ত নেয় সে এহসানের মোবাইল দিয়েই ফোন দিবে তার ভাইজানকে, কিন্তু কিভাবে দিবে, এটা ভেবে তো হাত পা কাঁপছে, যদি এহসান বুঝে নেয় তো সে শেষ। কিন্তু এটাই একমাত্র উপায় নিজের মনকে শান্ত করার, তাই 7-5 না ভেবে ধীরে ধীরে মাথা তুলে এহসানের বুক থেকে, অতঃপর অতি সাবধানে এহসানের হাত নিজের থেকে সরায় এবং বালিশের নিচে হাত প্রবেশ করে মোবাইল খুঁজতে থাকে, কিন্তু সে মোবাইল পায় না। ভাবতে থাকে, হয়তো এহসানের পাঞ্জাবির পকেটে, তাই ধীরে ধীরে এহসানের পাঞ্জাবির পকেটে হাত প্রবেশ করে খুঁজতে থাকে মোবাইল। কিন্তু আফসোস, তা সে পায় না। মেহনুর হতাশ হয় না, হাল না ছেড়ে এহসানের বুকের উপর দিয়ে উকি দিয়ে বালিশের ডান পাশে হাত দিয়ে ফোন খুঁজতে থাকে, আর ভাগ্যক্রমে মোবাইল পেয়ে যায়। মোবাইল হাতে নিয়ে মেহনুর শান্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু আবারও বিভ্রান্তিতে পড়ে যায়, মোবাইল লক করা, এখন কি করবে? মোবাইলটা হাতে নিয়ে এই পিঠ ও পিঠ দেখে, এটা যে অনেক দামি ফোন, তা মেহনুর ভালো করেই জানে, কারণ এই একই ফোন, মানে স্যামসাং গ্যালাক্সি S23 আল্ট্রা, তার ছোট মেহরুব ভাইজানও ব্যবহার করে। মেহনুর ধীরে ধীরে এহসানের হাত ডান নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়, কিন্তু বারবারই ওর হাত কাঁপছে, নিজেকে অনেক কষ্টে সামলিয়ে, মেহনুর কাঁপা কাঁপা হাতে স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে, এহসানের শাহাদাত আঙুল কয়েকবার ছোঁয়ায়। এত বড় একটা সাহসের কাজ করতে গিয়ে কলিজার পানি শুকিয়ে আসছে ওর। মনে এটাই হচ্ছে, যদি এহসান বুঝে নেয় তো সে শেষ। তো যাই হোক, ওর কষ্ট সফল হয়, মোবাইল আনলক হয়। মেহনুর দীর্ঘ শ্বাস ফেলে নিজেকে সামলে নেয়, অতঃপর এহসানের দিকে এক পলক তাকিয়ে, ধীরে ধীরে ফোন নিয়ে বিছানা থেকে উঠে বেকনিতে চলে আসে। মেহনুর উঠে যেতেই এহসান চোখ খুলে, দীর্ঘ শ্বাস ফেলে, নিজের ঠোঁট চেপে হাসতে থাকে। বোকা মেহনুর কি করে বুঝবে, যখন সে এহসানের বুক থেকে মাথা তুলেছে, তখনই এহসানের ঘুম ভেঙে গেছে, সে তো মেহনুর ঠিক কি করতে পারে, সেটাই চোখ বুজে এতক্ষণ আজ করছিল। এহসান মৃদু হাসতে হাসতে নিজেই নিজেকে বলে, এহসান তালুকদার, তুমি যতটা মারাত্মক চালাক, ঠিক ততটা মারাত্মক বোকা তোমার নারী। এহসান দীর্ঘ শ্বাস ফেলে, বেলকনির দিকে তাকিয়ে বলে, তুমি ভীষণ বোকা, আমার প্রাণ, তুমি আমার বোকা ফুল, তুমি আমার স্নিগ্ধ বোকা ফুল। এদিকে মেহনুর মেহরুবের ফোনে কয়েকবার ফোন করে, কিন্তু মেহরুব ফোন তোলে না। তবে অনেকবার ফোন করার পর মেহরুব ফোন তোলে, মেহরুব ভয়াবহ এক চিৎকার করে বলে, কি সমস্যা, ফোন কেটে দিচ্ছি তো, এত রাতে ফোন কেন বারবার দিচ্ছেন? মেহনুর মেহরুবের এমন ধমক শুনে কিছুটা ভড়কে যায়, তবে গিলে এসে আস্তে করে বলে, ভাইজান, আমি মেহনুর। নিজের ছোট্ট পরীর গলা শুনে যেন নিজের মধ্যে প্রাণ ফিরে পায়, আর হাসি মাখা গলায় বলে, তুই ঠিক আছিস তো? ওই কুত্তার বাচ্চা, তোর সাথে কিছু করেনি তো? হ্যাঁ, হ্যাঁ, আমি ঠিক আছি, ভাইজান, আব্বার জ্ঞান ফিরেছে তো? মেহনুর ঠিক আছে শুনে মেহরুব একটু শান্তি পায়, আর বলে, হ্যাঁ, হ্যাঁ, আব্বার জ্ঞান ফিরেছে, আব্বা ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ, তুই চিন্তা করিস না। এই কথা শুনে মেহনুর নিজের মধ্যে প্রাণ ফিরে পায়, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আচ্ছা ভাইজান, তোমরা ভালো থেকে এই ফোন উনার। আমি চুরি করে তোমার সাথে কথা বলতে। এ বলেই মেহনুর ফোন কেটে দেয়, অতঃপর মোবাইল থেকে মেহরুবের নাম্বার কেটে দেয়। আর কথা বলতে পারছে না সে। ভয়ে হাঁটু কাঁপছে। মেহনুর ফোন শেষ করে এক শান্তির নিঃশ্বাস ফেলে, আকাশের দিকে তাকিয়ে আবেগী গলায় বলে, আন্ডারস্কোর, ইয়া আল্লাহ, আপনি আমার আর্তনাদ শুনেছেন, তার জন্য লক্ষ কোটি শুকরিয়া। আপনার দরবারে মাবুদ, আপনি আমার আব্বাকে সুস্থ করে দিন, আমার পরিবারকে আপনার হেফাজতে নিয়ে নিন। অতঃপর, তপ্ত শান্তির শ্বাস ফেলে, মেহনুর ধীর পায়ে ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে ধীর ধীর এসে বিছানায় উঠে যায়। একেবারে এহসানের নিকট চলে আসে এবং এহসানের মুখের উপর হাত নাড়ায়। এটা পরীক্ষা করতে যে এহসান সজাগ কিনা। কিন্তু, এহসান একটুও প্রতিক্রিয়া দেখায় না, কারণ সে তার বোকা ফুলের আরও বোকামি মন ভরে আজ করতে চায়। এহসানের কোনো প্রতিক্রিয়া না দেখে মেহনুর একটু স্বস্তি পায়। অতঃপর, আলগোছে এহসানের মোবাইলটা জায়গা মতো রেখে দেয় এবং নিজে অতি সাবধানে বিড়ালের মতো ঘাপটি মেরে এহসানের বুকে লেপ্টে যায়। এহসানের হাত আলতো করে ধরে এনে নিজের পিঠে রাখে, যাতে এহসান কোনো কিছু টের না পায়। এদিকে, এহসান তো বিশ্বাসই করতে পারছে না যে, তার নিজের নারী এভাবে বিড়ালের মতো ঘাপটি দিয়ে তার বক্ষস্থলে শুয়ে থাকবে। মেহনুরের চোখে এখন ঘুম আসে।
কথায় আছে, মন অশান্তি না থাকলে চোখেও নিদ্রার দেখা মেলে। তাই এতক্ষণ মেহনুরের ঘুম আসেনি, কিন্তু এখন, আল্লাহর হুকুমে, সে ঘুমাতে পারে। মেহনুর ঘুমানোর খানিকক্ষণ পর, এহসান বুঝতে পারে যে তার নারী ঘুমিয়ে গেছে। তাই, নিজে তাকে ঝাপটে জড়িয়ে ধরে, তার নারীকেও নিজের বক্ষস্থলে নিয়ে, সে নিজেও ঘুমের দেশে পাড়ি জমায়। সকালের বেলা চেরি ব্লজম ফুল। এহসান ফজরের নামাজ পড়ে এসে নিজের মাকে সালাম দেয়, মায়ের সাথে কিছু সময় ভালো মন্দ কথা বলে অতঃপর জিজ্ঞেস করে, আম্মা, মেহনুর এখনো নিচে আসেনি? এনিশা বেগম এহসানকে বলেন, এসেছে বাবা, সে রান্নাঘরে কাজ করছে। এদিকে মেহনুর রান্নাঘরে আয়েশা বেগম, আমেনা বেগম, এবং এশাকে কালকের সব ঘটনা খুলে বলছে আর এক ধারে কাঁদছে। উনারাই প্রথমে এসব নিয়ে জিজ্ঞেস করেছিলেন, তাই মেহনুর বাধ্য হয়ে এগুলো বলছে। এসব শুনে আয়েশা বলেন, ছোট ভাইজান বেশি করে ফেলেছে, এটা ঠিক নয়। এশা দীর্ঘ শ্বাস ফেলে মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কি করবি রে, এটাই চিরসত্য যে আমার ভাইজান তোকে কখনোই ছাড়বেন না, আর না তোর পরিবারের কাউকে শান্তিতে থাকতে দিবেন। এত ক্ষোভ উনার তোর বাপ, চাচার প্রতি, আল্লাহ মাফ করুন। তখনই এনিশা বেগম রান্নাঘরে প্রবেশ করতে করতে বলেন, মেহনুর, তাড়াতাড়ি, তুমি চা বসাও। এহসান তো বসে আছে চায়ের অপেক্ষায়। মেহনুর নিজের চোখের জল মুছে বলে, কয় কাপ দিব? দাদাকে, এনাম চাচা, এমরান চাচাকে দিব না? চাচা দাদা এখনো মেহনুর ওদের চাচা দাদা বলে সম্বোধন করছে, তা শুনে সবাই অবাক হয়ে যান। এনিশা বেগম মেহনুরকে বলেন, মেহনুর, তুমি তাকে দাদা নয়, আব্বা বলবে, আর ভাইজান বলে ডেকো। এখন আর তারা তোমার দাদা চাচা নয়। আর উনি আর ওরা জন এখন বাড়িতে নেই, তাই শুধু এক কাপ চা দাও। মেহনুর কিছু বলে না, কি বা বলবে? বলার ভাষা থাকলে তো বলতেও পারত, কিন্তু এরা তো অন্যায়কে ন্যায় হিসেবে মেনে নিয়েছে, তাই এদের বুঝানোর বা কিছু বলার সাধ্য তার নেই। তাই চুপচাপ চা তৈরি করতে মনোযোগ দেয়। মেহনুর চা কাপে ঢেলে ট্রেতে নিয়ে বলে, চা তৈরি করে নিয়েছি। এদিকে সবাই সকালের নাস্তা তৈরি করতে ব্যস্ত, কেউ পিঠে বানাচ্ছেন, কেউ রান্না করছেন, কেউ অন্য জাতের নাস্তা তৈরি করছেন। তাই এনিশা বেগম বলেন, তুমি একটু কষ্ট করে দিয়ে আসো। মেহনুর দীর্ঘ শ্বাস ফেলে, হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে, ট্রে নিয়ে বসার কক্ষের দিকে পা বাড়ায়। গিয়ে দেখতে এহসান কিসের কতগুলো কাগজ নিয়ে খাটাখাটি করছে, আলতো পায়ে এগিয়ে গিয়ে তার সামনে রাখা ছোট্ট টেবিলের একপাশে চায়ের ট্রে রেখে বলে, আপনার চা। মেহনুরের কথায় এহসান তাকায় মেহনুরের পানে একবার। মেহনুরের স্নিগ্ধ মুখখানা দেখে অন্তর অবধি ঠান্ডা হয়ে যায়। সে শান্তির শ্বাস ফেলে মেহনুরকে বলে, একটু এগিয়ে দাও। মেহনুর কোনো উত্তর না দিয়ে তার হাতে চায়ের কাপ তুলে দেয়। মেহনুর যখন চলে যাবে, তখনই আচমকা একজন মহিলা কোনোদিকে না তাকিয়ে পাগলের মতো ছুটে বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করেন। তিনি হন্তদন্ত হয়ে এসে এহসানের পায়ের কাছে পড়ে যান এক প্রকার। সেই মহিলা জোরে জোরে শ্বাস নিয়ে কাঁদতে কাঁদতে বলেন, ক্ষমা করবেন সাহেব, আপনাদের মহলে লুকিয়ে প্রবেশ করেছি, কিন্তু আমার আশাটা ভীষণ জরুরি ছিল, তাই। এ বলেই উনি হু হু করে কেঁদে ওঠেন। উপস্থিত মেহনুর, এহসান কিছুটা অপ্রস্তুত হয়ে যান। আর এমন পরিস্থিতিতে তো সবাই ভয় পাবে, তবুও এহসান দাঁড়িয়ে, তাকে শান্ত করার চেষ্টা করে। মেহনুরকে উদ্দেশ্য করে বলেন, মেহনুর, উনাকে ধরে সোফায় বসাও, আর পানি দাও। অতঃপর ওই মহিলার দিকে তাকিয়ে বলেন, আপনি কাঁদবেন না, যা বলার নিঃসংকোচে বলুন। মেহনুর তাড়াতাড়ি মহিলাকে ধরে সামনের সোফায় বসায়, আর ওই মহিলার মাথায় হাত দিয়ে বলে, আপনি এভাবে কাঁদবেন না, আমি পানি নিয়ে আসছি, আপনি শান্ত হন।